ভারতের প্রধানমন্ত্রী হিসেবে হ্যাট্রিক নরেন্দ্র মোদীর। শপথ সন্ধ্যায় দিল্লিতে সাজো সাজো রব। রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য। ইন্ডিয়া গেটের 5 কিলোমিটার এলাকা জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এখানে যোগ দেবেন শীর্ষ নেতৃত্ব। নয়াদিল্লি থেকে সেই খবরই জানাবো আমি, সুব্রত আচার্য। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতের কেন্দ্র রাজ্যের মতপার্থক্যে ঝুলে আছে তিস্তার হিস্সা। মোদি ক্ষমতায় এলেও নেই আশার আলো, বলছেন বিশ্লেষকরা। চীন আগ্রহী হওয়ায় নমনীয় হতে পারে নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে হ্যাট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। টানা তৃতীয়বার সন্ধ্যায় সরকার প্রধানের শপথ নেবেন বিজেপি নেতা। বর্ণাঢ্য আয়োজনে থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। যোগ দেবেন দেশি বিদেশি 9,000 অতিথি। সকালে দিল্লির রাজঘাটে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান মোদী। তার শপথ ঘিরে নয়াদিল্লিতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। নয়াদিল্লি থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগে রোববার সকালে ভারতের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিজেপি নেতা নরেন্দ্র মোদী। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে সামরিক বাহিনীর চৌকশতলের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনারও। এর আগে দিল্লির রাজঘাটে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। পরে সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর সমাধিতে যান। এ সময় দলের শীর্ষ নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি ভবনের চত্বরে হবে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের অন্য সদস্যদেরও এদিন শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তৃতীয়বার নরেন্দ্র মোদী শপথের পর জোর জল্পনা কারা জায়গা পাচ্ছেন তার মন্ত্রী পরিষদে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে ভারতের প্রতিবেশী ও ভারত উপমহাসাগরীয় অঞ্চলের 7 প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিচিলিস, মরিশাস, নেপাল এবং ভুটানের সরকার ও রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। পাশাপাশি একই দিন সন্ধ্যায় আমন্ত্রিত নেতারা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন। মোদীর শপথ অনুষ্ঠান ঘিরে নয়াদিল্লি জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। রবি ও সোমবার জারি রয়েছে 144 ধারা। রাখা হয়েছে 5 স্তরের নিরাপত্তা বলয়। বলার অপেক্ষা রাখে না, আগামী কয়েক ঘন্টা বিশ্ব গণমাধ্যমের নজর থাকবে নয়াদিল্লির এই রায়সিনহা হিলের রাষ্ট্রপতি ভবনের দিকে। কারণ এখানেই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির রায়সিনহা হিলের রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এই মুহূর্তে ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবন এলাকায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। মোদীর শপথ অনুষ্ঠানের সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দিল্লির তাপমাত্রা এমনি 40-এর ওপর, কিন্তু পারিপার্শ্বিক তাপমাত্রা কিন্তু এর থেকে অনেক বেশি উত্তপ্ত। আপনারা জানেন যে আজকের ভারতের ভরকেন্দ্র বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের যে গত কয়েক মাস ধরে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে, সেই প্রক্রিয়ার শেষ যে ধাপ, সেই ধাপ সরকার গঠনের যে আনুষ্ঠানিকতা, সেটি মাত্র কয়েক ঘন্টা বাকি। রাষ্ট্রীয় অতিথিদের বিকেল 5টার মধ্যে কিন্তু এই রাষ্ট্রপতি ভবন, আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, এই রায়সিনহা হলে রাষ্ট্রপতি ভবন, সেখানে প্রবেশ করার অনুরোধ করা হয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি 12টার পর থেকে গোটা দিল্লি, পুরনো দিল্লি, নতুন দিল্লি, সব দিল্লিতে কিন্তু নজিরবিহীন নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে দেওয়া হয়েছে। যেমন মোড়ে মোড়ে সিসিটিভি রয়েছে, ড্রোন উঠছে, বিমান, এই রাষ্ট্রপতি ভবনের আশেপাশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সব মিলিয়ে মানে একেবারে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে।
রাজনৈতিক বিষয়ে যেগুলো আপনারা জানেন যে এই আজকে যে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান কংগ্রেস বা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সে যে অতিথি তারা ভারতের স্থানীয় যে রাজনৈতিক দলের প্রতিনিধি বিশেষ করে বিরোধী ইন্ডিয়া জোটের পক্ষ থেকে তা মল্লিকার্জুন খাড়গে এই অনুষ্ঠানে থাকবেন। কিন্তু ইন্ডিয়া জোটের তাৎপর্যপূর্ণভাবে হলো ইন্ডিয়া জোটের অন্যতম বৃহত্তম শরিক তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান তারা কিন্তু বয়কট করেছেন। এদিকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে এই ভারত মহাসাগরীয় এই আমাদের এই আশেপাশে যে কয়টি দেশ আছে প্রত্যেকটি দেশের রাষ্ট্রনেতা রাষ্ট্রনায়কদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সরব উপস্থিতি আমরা দেখেছি যে গতকাল স্থানীয় সময় 12:15টার সময় পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহন করা বাংলাদেশ বিমানটি অবতরণ করে এবং গতকালকে তার রাষ্ট্রীয় কিছু কাজ ছিল এবং আজকে কিন্তু এখনো পর্যন্ত তিনি মৌর্য হোটেলে রয়েছেন এবং আমরা যেটা জানতে পেরেছি যে এই রাষ্ট্রপতি ভবনে আসার আগে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী প্রতিমন্ত্রীরা ছাড়াও দিল্লিতে বাংলাদেশের যে দূতাবাস আছে সেই দূতাবাসের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। যেটি বলছিলাম যে রাষ্ট্রীয় আচার যে সূচি সেটা আপনি জানেন যে সকালবেলা রাজঘাটে গিয়ে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সেই সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি নেতা তথা বিদায়ী দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তিনি যান অটল বিহারী বাজপেয়ী, তিনিও একজন রাজনৈতিকভাবে তিনি একজন বরিষ্ঠ প্রয়াত নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী। অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলে গিয়েছেন। তারপর সে বীর সেনানী সেখানে মেমোরিয়াল হলে গিয়ে শ্রদ্ধা জানান এবং বিদায়ী প্রধানমন্ত্রীর সম্মানে দেওয়া হয় গার্ড অফ অনার। সব মিলিয়ে রাষ্ট্রীয় যে সূচি আচার সেটি কিন্তু আমরা সকাল থেকেই শুরু হয়েছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি, সেটি কিন্তু বিকেল 5টা থেকে শুরু হবে এবং সেই মাহেন্দ্রক্ষণ সন্ধ্যা 7:15 এমনটি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে খবর রয়েছে। তো এই ছিল আমার কাছে নয়াদিল্লির রায়সিনা হলে রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের কিছুক্ষণ আগে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। মোদির শপথ অনুষ্ঠানের সবশেষ জানছিলাম নয়াদিল্লি থেকে। তিস্তার জলের হিস্সা কবে পাবে বাংলাদেশ? এই আলোচনা চলছে দীর্ঘদিন ধরেই। লোকসভা নির্বাচনের পর টানা তৃতীয়বার ক্ষমতায় নরেন্দ্র মোদীর সরকার। এবার কি অগ্রগতি হবে তিস্তার পানি বণ্টনে? বিশ্লেষকরা এখনো আশার আলো দেখছেন না। কেন্দ্র আর রাজ্যের মধ্যে মত পার্থক্য দেখিয়ে ভারত আশার বেলুন ফুলিয়ে রেখেছে বলেই মত তাদের। যদিও তিস্তা বিষয়ে চীন আগ্রহ দেখানোয় ভারত কিছুটা নমনীয় হবে বলে মনে করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তাজওয়ার মাহমুদের প্রতিবেদন। বাংলাদেশ ভারতের অভিন্ন নদী তিস্তা উত্তরাঞ্চলের 4 জেলার মানুষের একসময়ের অর্থনীতির চালিকা এখন বিভীষিকায় রূপ নিয়েছে সীমানার ওপারে একের পর এক বাঁধ নির্মাণের কারণে। বর্ষায় বাঁধের পানি ছেড়ে দিলে বন্যা, আর গ্রীষ্মে পানি আটকে দিলে খরা। দুর্যোগের মোকাবেলা করতে করতে উত্তরের 4 জেলার অন্তত 50 লাখ মানুষ নিঃস্ব হয়ে গেছে। ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে চোর কাটা হয়ে বিধে আছে তিস্তা। ভারত বলছে কেন্দ্র সরকার তিস্তার পানি দিতে রাজি, বেঁকে আছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে ওঠে তিস্তা ইস্যু। আশ্বাস দেয়া হয় লোকসভা নির্বাচনের পর বিস্তারিত পরিসরে হবে তিস্তা বিষয়ক আলোচনা। After the election, I discussed this issue with the External Affairs Minister. And we shall carry out the issue. যদিও বিশ্লেষকরা বলছেন কেন্দ্র আর রাজ্যের মধ্যে মতপার্থক্য দেখিয়ে মূলা ঝুলিয়ে রেখেছে ভারত। এটা দিল্লি আর কলকাতার মধ্যে এই রাজনীতির মধ্যে বারবার দেখিয়ে আমাদের বছরের পর বছর বলছে হ্যাঁ হবে, এটা মমতার দোষ, ওই চাপিয়ে দিচ্ছে। স্টেট সরকার পশ্চিমবঙ্গে সে কোনোভাবেই মেনে নেবে না। কেন্দ্রে আবারও বিজেপি সরকার, যার ঘোর বিরোধী পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে কেন্দ্র আর রাজ্যের যে দূরত্ব তা আরও বেড়েছে, কমার সুযোগ নেই। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বলছেন জনপ্রিয়তা হারানোর ভয়ে নদীর পানি ছাড়তে রাজি হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চীন তিস্তা নিয়ে আগ্রহ দেখানোয় ভারত কিছুটা নমনীয় হতে পারে। তিস্তাটার পানির জন্য এখন চায়নাও একটা প্রস্তাব দিয়েছে, তাতে আমাদের লাভ। তাতে ইন্ডিয়া আর একটু কি হবে, সংবেদনশীল হবে। ওরা ভাবতেছে যে চায়নাকে ঢুকাতে যদি ঢুকে তাহলে ঝামেলা,
তো তখন আমাদের অবস্থানটা একটু শক্তিশালী হয়েছে, তবে আমরা আলোচনার মাধ্যমে এইটার সমাধান। এই বিশ্লেষণকে কিছুটা সমর্থন করে ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক দেয়া প্রস্তাব। তিস্তায় বর্ষা মৌসুমের পানি ধরে রাখতে চীন যে মহাপ্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে, মে মাসে ঢাকা সফরে এসে সম্পূরক প্রস্তাব দেয় ভারত। তবে সেখানে পানি ভাগাভাগির বিষয় নেই, আছে চীনের সঙ্গে প্রতিযোগিতা। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। যে দল হুমকি দিয়ে নিজেরাই পল্টন থেকে পালিয়ে গেছে তাদের আন্দোলনের সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকের সঙ্গে যৌথ সভা শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য। এই যে বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপির ছিল না, শেখ হাসিনার আছে। মানুষকে ঋণের চাপে ডোবাতেই জনবিরোধী বাজেট দিয়েছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত একটি আলোচনা সভায় এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ কাউকে সহ্য করতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। প্রতিটি ব্যক্তির উপরে এখন 1,55,000 টাকা আপনার ঋণ, প্রতিটি ব্যক্তির উপরে এই দেশে হিসাব করে যেভাবে ঋণ নেওয়া হয়, আবার বাজেট দেয়, সেই বাজেটের মধ্যে জনগণের সমস্যার সমাধানের কোনো কিছু নেই। যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন বন্ধ করার কোনো ব্যবস্থা নেই, সেটাকে রোখার কোনো ব্যবস্থা নেই। তারা সেটাকে আরও বাড়ানোর জন্য যা যা করার করেছে। আর যে সমস্ত জিনিসগুলো আমদানি করলে আপনার উৎপাদন বাড়তে পারে, আপনার ইনভেস্টমেন্ট বাড়বে, সেগুলোর উপরে ট্যাক্স আরোপ করেছে। দুপুরের সময় আরও থাকছে। রাতে ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো, যুক্তরাষ্ট্রের কাছে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর আশা বাবরদের। আসরের শুভ সূচনার পর ফুরফুরে মেজাজে রোহিতরা। রাতভর টানা বৃষ্টিতে সিলেট নগরীর নিচু এলাকায় আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। তবে সুরমা নদীর পানি এখনও বিপদসীমার 100 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মেজর টিলা এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর 35 নম্বর ওয়ার্ডের মেজর টিলা এলাকায়। এই এলাকার সহ সিলেটে গতকালকে রাতে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, এর কারণে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গতকালকে রাত 9টা থেকে 12টা পর্যন্ত মাত্র 3 ঘন্টায় 220 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, যা এই যাবৎকালের সর্বোচ্চ বৃষ্টিপাত। এবং এই বৃষ্টিপাতের ফলে সিলেট নগরীতে পুরো সব এলাকায় পানিতে নিমজ্জিত ছিল। তখন যখন বৃষ্টি হচ্ছিল তখন 12টা, 1টা, 2টা পর্যন্ত পানিতে নিমজ্জিত ছিল অধিকাংশ এলাকা। তার ধীরে ধীরে পানি নামতে থাকে যখন বৃষ্টিপাত কমতে থাকে। গত 24 ঘন্টায় আবহাওয়া অফিস 257 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, এই যাবৎকালের এটি সর্বোচ্চ। যদিও এই 57 মিলিমিটার মধ্যে 220 মিলিমিটার বৃষ্টিপাত হয় রাত 12টা পর্যন্ত। 12টার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে এবং কমার কারণেই যে সমস্ত জায়গায় পানি উঠে গিয়েছিল সেই সমস্ত জায়গা থেকে পানি নামতে থাকে। এখন আমরা যে জায়গাটিতে আছি, এই জায়গাটিতে এই একটু বৃষ্টি হলেও এলাকার মানুষ অভিযোগ করেছে দীর্ঘদিন থেকে এই এলাকায় একটু বৃষ্টি হলেও এই জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর কারণ হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে একটি সিটি কর্পোরেশনের এই এলাকায় একটি নালা তৈরি করা হচ্ছে। এই নালাটি দীর্ঘদিন থেকে অর্ধনির্মিত অবস্থায় আছে। যখন পানি থাকে না তখন মেরামত করা হয় বা নির্মাণ করা হয়, পরবর্তীতে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। এই কারণে এই এলাকার একটি দুর্ভোগ থেকেই গেল। যে কারণে এই দুর্ভোগে আরেকটা কারণ হচ্ছে কি, এই বৃষ্টি হলে 10 টাকার ভাড়া 50 টাকায় সিএনজি, অটোরিকশা বা ব্যাটারি চালিত যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো বাড়িয়ে দেয়। এই কারণে এই এলাকার মানুষের ভোগান্তি একবার বলা যায়, এই এলাকার মানুষের কান্নাই বলা যায়। কারণ এই এলাকার মানুষ অভিযোগ করেছে বিগত প্রায় 8-10 বছর ধরে
এই অবস্থায় রয়েছে। পার্শ্ববর্তী একটি কাঁচা বাজার রয়েছে, এখানে একটি রেস্টুরেন্টে পুরো পানি প্রবেশ করেছে, এখানে একটি ডায়াগনোসিস সেন্টার রয়েছে যেটি বন্ধ রয়েছে এই জলাবদ্ধতার কারণে। এখানে কিছু দোকানপাট রয়েছে, এই দোকানপাটগুলোতে ব্যবসা একেবারে নাই বললেই চলে, কারণ পানি মারিয়ে মানুষজন ব্যবসায় যেতে পারছে না। শুধু এই এলাকা নয়, সুবাহানীঘাট, শাহজালাল উপশহর, পাঠানটোলা, শেখঘাট, সেই আরও অনেক জায়গায় কিছু নিচু এলাকার গতকালকে যে পানি উঠে গিয়েছিল সেই নিচু এলাকারগুলো এখনও পানিতে তলিয়ে আছে। ধীরে ধীরে পানি হয়তো নেমে যাবে, কিন্তু আজকে ভোর থেকে বৃষ্টিপাতটা পরিমাণ অনেকটাই কমে গিয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার পরে রোদ উঠলে এই সমস্ত জায়গা থেকে পানি নেমে যাবে। মোটামুটি এই ছিল গতকাল রাতে 3 ঘন্টা যে রেকর্ড পরিমাণ বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় সিলেট নগরী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তার সবশেষ খবর। দেশে দিন দিনই জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে খাবার অর্ডার করা। ঝামেলা এড়িয়ে অনেকেই বাসায় কিংবা অফিসে বসেই খেতে পারেন বাহারি সব খাবার। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট সুবিধা নাগরিকদের জীবনে এনেছে অন্যরকম স্বস্তি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ফারজানা নীলা। অফিসের ব্যস্ত সময়ে দুপুরের খাবারের জন্য তার ভরসা অনলাইনে কেনা খাবার, আর ক্যাশ টাকার ঝক্কি এড়িয়ে পেমেন্ট অপশন হিসাবে বেছে নেন মোবাইল ব্যাংকিং। অনলাইনে আমি চুজ করতে পারি খাবারগুলো, তারপরে ওরা এসে দিয়ে যায়, আমার বাইরে যেতে হলো না। ওদেরকে ইচ্ছা করলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা ক্যাশেও দিতে পারি। কর্মজীবী এই নারীর মতো আরও অনেকের জীবনে স্বস্তি এনে দিয়েছে অনলাইন ফুড পারচেজিং। কেননা ঘরে বসেই যে কোনো রেস্টুরেন্টের বাহারি খাবার উপভোগ করতে পারেন ক্রেতা। লাইফটা তো এখন অনেক ইজি হয়ে গিয়েছে অনলাইন পারচেজের কারণে। ইউনিভার্সিটি বলেন কেন, বাসায় বললেও আমরা খাবার অর্ডার করলে যখন খাবার যে কোনো সময় পেতে পারতেছি। ক্যাশলেসটাই বেশিরভাগ প্রিফার করি আমি। কার্ডে অথবা বিকাশ পেমেন্টগুলো আমরা মোবাইলের মাধ্যমে, বিকাশের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে করে ফেলি। শুধু খাবার নয়, বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্যাশব্যাক আর ডিসকাউন্ট অফার নতুন মাত্রা যোগ করেছে এমন কেনাকাটায়। বিভিন্ন সময় ক্যাশব্যাক অফার থাকে, অফিসে সময় বাঁচিয়ে আমরা খুব শর্ট টাইমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় আর কি। আমাদের ডাইনিংও এখন ভালো রেসপন্স আছে, ফুড কোয়ালিটি আগের থেকে বেটার। দেন আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন, কার্ড, বিকাশ পেমেন্ট এগুলোতে পেমেন্ট দিতে পারবেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফুড ডেলিভারি আর পেমেন্ট পদ্ধতি মানুষের জীবনযাত্রা আরও সহজ করে করেছে ঝামেলামুক্ত, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 7 বছরে 6 গুণ বেড়ে জনতা ব্যাংকের খেলাপি হয়েছে 30,000 কোটি টাকা। এসব মন্দঋণ আদায়ে ব্যর্থ হওয়ায় খেলাপির 57% অর্থই আটকে আছে 7 প্রতিষ্ঠানের কাছে। অন্যদিকে প্রদানকৃত ঋণের অর্থ সঠিকভাবে আদায় করতে পারছে না ব্যাংকটি। দুর্নীতি, প্রভাব বিস্তার আর কর্মকর্তাদের অনিয়মের কারণে ব্যাংকটির বেহাল দশা বলছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। 2017 থেকে 2024 রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের 5,000 কোটি টাকার খেলাপি ঋণ ছাড়িয়েছে 30,000 কোটি টাকায়। এক বছরের ব্যবধানেই হয়েছে দ্বিগুণ। এর মধ্যে 14,210 কোটি টাকাই 7 জন গ্রাহকের কাছে জিম্মি। খেলাপি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে অ্যানোনটেক্সের 7,708 কোটি টাকা। মূলত অনিয়ম করে এসব অর্থ বের করে নেওয়া হয় ব্যাংক থেকে। বছরের পর বছর অব্যাহত এমন অনিয়মের কারণেই বর্তমানে ক্যান্সারে আক্রান্ত জনতা ব্যাংক। বোর্ডের লোক যতদিন পর্যন্ত পলিটিক্যাল কনসিডারেশনে বোর্ডে লোক দেওয়া হয় ততদিন এই প্রবলেম থাকবে। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গত বছরের জুন পর্যন্ত ব্যাংকটি মূলধন ঘাটতিতে রয়েছে 2,189 কোটি টাকা। এর কারণ হিসেবে ঋণ আদায় করতে না পারা ও লোকসানকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। ক্রেডিট ডিপার্টমেন্টের যত এমপ্লয়ি এখানে এটার সাথে এন্ডোর্স করছে, এভরিবডি লায়াবল, নোবডি ক্যান এসকেপ। সিস্টেমটা ঠিক আছে, সিস্টেমের কার্যকারিতা আপনার নাই। সমস্যা যেটা আপনি দেখবেন, এই যে ক্যাপিটাল মার্কেট যে কাজটা করতো সেই লং টার্ম ফাইন্যান্স করে কমার্শিয়াল ব্যাংকগুলো, যার জন্য যে তার যে ডিপোজিটের মিসম্যাচ, এটা সবসময় একটা কঠিন ব্যবহার থাকে বাংলাদেশের জন্য আর কি। 2023 সালে জনতা ব্যাংকের মোট বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 91,198 কোটি টাকা। এর মধ্যে 23টি বড় প্রতিষ্ঠানের কাছেই রয়েছে 69,583 কোটি টাকা, যা মোট ঋণের 76.33%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।
ক্রিকেটের সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। হাই ভোল্টেজ ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের কাছে হেরে পাকিস্তান শঙ্কায় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় পেতেই হবে ভারতের বিপক্ষে। অন্যদিকে প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ে ফুরফুরে মেজাজে রোহিত শর্মার দল। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ক্রিকেট দুনিয়ার রোমাঞ্চকর লড়াই ভারত পাকিস্তান দ্বৈরথ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্রিকেটীয় যুদ্ধ দুই দেশ ছাপিয়ে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তাই তো ফুটবল, বেসবল কিংবা বাস্কেটবলে মেতে থাকা দেশটিও উন্মাদনায় মেতেছে ক্রিকেটের সুপার ক্লাসিকো নিয়ে। কারণ দুই দল যে মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের মঞ্চে। রোহিত শর্মার দল বিশ্বকাপ মিশন শুরু করেছে দারুণ এক জয় দিয়ে। আইপিএলে দুর্দান্ত সময় কাটানো সব ক্রিকেটার আছেন ফর্মে। তবে পাকিস্তানের বিপক্ষে যখন মাঠে নামবে দল, তখন বাড়তি চাপ তো থাকছেই। একটা সময় ভারত নির্ভর করত তাদের ব্যাটসম্যানদের উপর, তবে টিম ইন্ডিয়ার বোলিং অ্যাটাক বিশ্বের অন্যতম সেরা। তাই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বুমরা, আর্শদীপ, সিরাজ, পান্ডিয়ারা নিজেদের ঝালিয়ে নিয়েছেন। অন্যদিকে একই সঙ্গে দুই মর্যাদা রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য। কারণ ভারতের বিপক্ষে এই ম্যাচ হারলে বাবর আজমের দলকে অনেকটা ছিটকে যেতে হবে বিশ্বকাপ মঞ্চ থেকে। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বিশ্ব মঞ্চে জয় পাওয়ার পাশাপাশি নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে জয় ব্যতীত ভাবার সুযোগ নেই। ভারতের শক্ত ব্যাটিং লাইন আপকে রুখতে হলে শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রৌফদের নিতে হবে বাড়তি দায়িত্ব। পাশাপাশি ব্যাট হাতেও ভূমিকা রাখতে হবে বাবর সহ রিজওয়ান, ফখর, ইফতেখার, শাদাবদের। এখন দেখার পালা ভারত তাদের দাপট ধরে রাখে নাকি দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তান মর্যাদার সঙ্গে বিশ্বকাপে নিজেদের অবস্থান টিকিয়ে রাখে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। জয়, শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদির হ্যাট্রিক, শপথ সন্ধ্যায় গান্ধীর সমাধিতে শ্রদ্ধা। দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা, যোগ দেবেন শেখ হাসিনা সহ 7 দেশের শীর্ষ নেতা। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন ছোঁয়া খন্দকার। ধন্যবাদ নিতু। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।